একজন সংসদ সদস্যের মুখ থেকে যখন বেরিয়ে আসে আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না, তখন সেটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য থাকে না, সেটি হয়ে ওঠে তার রাজনৈতিক চরিত্রের ঘোষণা। আর মুফতি আমির হামজাকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ঠিক এই জায়গাটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। কুষ্টিয়া ৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছেন জামায়াতের এই নেতা। তিনি হলেন আমির হামজা। নির্বাচনে তিনি পেয়েছেন ১,৮২,৪৭৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার পেয়েছেন ১,২৭,৫৫৯ ভোট। অর্থাৎ ভোটের মাঠে জয় শুধু প্রতীকী ছিল না, ব্যবধানও ছিল উল্লেখযোগ্য। কিন্তু নির্বাচনের পর আমির হামজাকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন আর শুধু ভোটের ফলাফল নয়, বরং তার রাজনৈতিক ভাষা, প্রশাসনের সঙ্গে আচরণ, প্রতিপক্ষের সঙ্গে সংঘাতমুখী অবস্থান এবং একের পর এক আইনি জটিলতা তাকে জামায়াতের অন্য অনেক নেতার তুলনায় আলাদা একটি রাজনৈতিক চরিত্র হিসেবে সামনে নিয়ে এসেছে। এখানেই মূল প্রশ্ন, জামায়াতের দীর্ঘদিনের তুলনামূলক সংযত ও সাংগঠনিক রাজনীতির জায়গায় কি তৈরি হচ্ছে আরও আক্রমণাত্মক, সরাসরি এবং মাঠ কেন্দ্রিক এক নতুন রাজনৈতিক ধারা? সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রশ্নটাকেই আরও জোরালো করেছে। কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তবে কারা হামলা করেছে, সংঘর্ষের প্রকৃত পরিস্থিতি কী ছিল এবং হতাহতের সংখ্যা কত, এসব বিষয়ে সব দাবি স্বাধীন ও নির্ভরযোগ্য যাচাই এখনও পাওয়া যায়নি। ফলে রাজনৈতিক বক্তব্য আর প্রমাণিত তথ্যকে আলাদা করেই দেখা জরুরি। তবে এই ঘটনার বাইরে আমির হামজাকে ঘিরে সংঘাতের রাজনীতি নতুন কিছু নয়। ২০২৬ সালের শুরু থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে। জানুয়ারিতে সিরাজগঞ্জের এক বিএনপি নেতা তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলাও হয়। আদালত ওই মামলায় সমন জারি করে। এমনকি এপ্রিল মাসে ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরও প্রকাশিত হয়। পরে হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন পান। অর্থাৎ আমির হামজার রাজনীতির সঙ্গে সংঘাত, বক্তব্য এবং আইনি লড়াই, তিনটি বিষয়ে পাশাপাশি এগোচ্ছে। আর এই জায়গাতেই তার রাজনৈতিক স্টাইলটি গুরুত্বপূর্ণ। তিনি কেবল সংসদীয় বক্তব্যের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছেন না, নির্বাচনী এলাকায় গিয়ে সরাসরি মানুষের অভিযোগ শুনছেন, প্রশাসনের কাছে জবাবদিহি চাইছেন এবং স্থানীয় সমস্যা নিয়ে প্রকাশ্য অবস্থান নিচ্ছেন। এমন কর্মকাণ্ড তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরও দৃশ্যমান করেছে। জামায়াতের রাজনীতির ঐতিহাসিক বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করলে এই পরিবর্তনটি আরও স্পষ্ট। দলটির নেতাদের সাধারণত সাংগঠনিক শৃঙ্খলা, বক্তব্যের পরিমিতি এবং দলীয় কাঠামোর সঙ্গে সমন্বয়ের রাজনীতিতে বেশি দেখা গেছে। কিন্তু আমির হামজার ক্ষেত্রে বক্তৃতার ভাষা অনেক বেশি সরাসরি, কখনো তীব্র এবং কখনো প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো। আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এই বক্তব্য তাই শুধু একটি উদ্ধৃতি নয়, এটি রাজনৈতিক দর্শনের একটি সংক্ষিপ্ত প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, একজন সংসদ সদস্য কোনো আসনের প্রধানমন্ত্রী নন। সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী জাতীয় সরকারের প্রধান। তাই আমির হামজার বক্তব্যটি আক্ষরিক সাংবিধানিক দাবি হিসেবে নয়, বরং নিজের নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধি হিসেবে কর্তৃত্ব ও দায়বদ্ধতার রাজনৈতিক ভাষ্য হিসেবে দেখায় যুক্তিসঙ্গত। এই বক্তব্যের মধ্যেই তার রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য আছে। তিনি নিজের নির্বাচনী এলাকাকে শুধু ভোটের এলাকা হিসেবে দেখতে চাইছেন না, বরং সেখানে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দৃশ্যমান কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন। আর এখানেই তার জনপ্রিয়তা ও বিতর্ক দুটি তৈরি হচ্ছে। সমর্থকদের কাছে এটি দৃঢ় নেতৃত্ব, সমালোচকদের কাছে এটি অতিরিক্ত আগ্রাসী রাজনৈতিক ভাষা। একই ঘটনা দুই পক্ষ দুইভাবে দেখছে। সমর্থকরা বলছেন, জনপ্রতিনিধি যদি নিজের এলাকার সমস্যা সমাধানে প্রশাসনের কাছে জবাবদিহি না চান, তাহলে নির্বাচিত হওয়ার অর্থ কী? অন্যদিকে সমালোচকেরা বলেছেন, প্রশাসনের সঙ্গে রাজনৈতিক চাপ প্রয়োগের সীমারেখা এবং আইনের কাঠামো দুটি অক্ষুণ্ণ থাকা জরুরি। এই বিতর্কের মধ্যেই আমির হামজার রাজনৈতিক পথ আরও কঠিন হয়ে উঠছে, কারণ তার বিরুদ্ধে শুধু রাজনৈতিক অভিযোগ নয়, আইনি লড়াইটাও চলছে। জুনে তিনি দুটি মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পান। এর আগে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১০,০০০ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছিল। অর্থাৎ তার রাজনৈতিক উত্থানের গল্পটি একেবারেই সরল নয়। একদিকে বিপুল ভোটে জয়, অন্যদিকে প্রতিপক্ষের সঙ্গে তীব্র রাজনৈতিক বিরোধ। একদিকে মাঠে সক্রিয় জনপ্রতিনিধির ভাবমূর্তি, অন্যদিকে মামলা ও আদালতের লড়াই। একদিকে সমর্থকদের চোখে সাহসী নেতৃত্ব, অন্যদিকে সমালোচকদের চোখে বিতর্কিত রাজনৈতিক ভাষা। এই বৈপরীত্যই আমির হামজাকে এখন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
আরেকটি ঘটনাও এখানে গুরুত্বপূর্ণ। জুন মাসে কুষ্টিয়া থেকে জীবননগরে যাওয়ার পথে তার পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তার শ্যালক ও গাড়ি চালক আহত হন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। অর্থাৎ সংঘাতের রাজনীতি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব তার রাজনৈতিক ও পারিবারিক পরিসরেও পড়ছে বলে বিভিন্ন ঘটনায় উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধারার রাজনীতি কি শুধু আমির হামজার ব্যক্তিগত স্টাইল, নাকি এটি জামায়াতে ইসলামীর বৃহত্তর রাজনৈতিক রূপান্তরের ইঙ্গিত? এখানে উত্তরটা এখনই দেয়া কঠিন, কারণ একটি দলের রাজনৈতিক চরিত্র একজন নেতার আচরণ দিয়ে পুরোপুরি নির্ধারিত হয় না। তবে এটুকু বলা যায়, সংসদে জামায়াতের উপস্থিতি নতুন বাস্তবতা তৈরি করেছে। 2026 সালের নির্বাচনে দলটি সংসদে এসেছে, আর সেই নতুন বাস্তবতায় তাদের এমপিদের প্রত্যেকের রাজনৈতিক আচরণ এখন জাতীয় পর্যবেক্ষণের বিষয়। আমির হামজা সেই পর্যবেক্ষণের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছেন। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আক্রমণাত্মক রাজনৈতিক ভাষাকে কার্যকর জনপ্রতিনিধিত্ব রূপ দেওয়া। কারণ মাঠে শক্ত অবস্থান নেওয়া সহজ, কিন্তু সেই শক্তিকে রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রশাসনিক জবাবদিহি এবং মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে কাজে লাগানোই আসল পরীক্ষা। একজন এমপির জনপ্রিয়তা শেষ পর্যন্ত কতটা টেকসই হবে সেটি নির্ধারণ করবে তিনি কতটা জোরে কথা বলেন তা নয়, বরং তার নির্বাচন এলাকার মানুষ কতটা বাস্তব পরিবর্তন দেখতে পান। আর আমির হামজার ক্ষেত্রে এই পরীক্ষাটা এখন শুরু হয়েছে। তার বক্তব্য, রাজনৈতিক সংঘাত, প্রশাসনের সঙ্গে টানাপোড়েন এবং আইনি লড়াই সবকিছু মিলিয়ে তিনি ইতোমধ্যে জামায়াতের রাজনীতিতে একটি আলাদা ধরনের রাজনৈতিক উপস্থিতি তৈরি করেছেন। কিন্তু এই উপস্থিতি কি নতুন নেতৃত্বের মডেল হবে, নাকি অতিরিক্ত সংঘাত শেষ পর্যন্ত তার জন্য রাজনৈতিক চাপ তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থান যেমন সমর্থক তৈরি করে, তেমনি সেই অবস্থানের প্রতিটি শব্দ ও প্রতিটি সিদ্ধান্তের জবাবদিহিও তৈরি করে। আমির হামজা সেই পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছেন। কুষ্টিয়া 3-এর ভোটাররা তাকে সংসদে পাঠিয়েছেন। এখন তাদের প্রত্যাশা শুধু বক্তব্য নয়, কাজের ফলাফল। আর জাতীয় রাজনীতির জন্য সবচেয়ে বড় প্রশ্নটা সেখানেই। আমির হামজার এই নতুন রাজনৈতিক স্টাইল কি জামায়াতের আগামী দিনের নেতৃত্বের একটি নতুন নমুনা হয়ে উঠবে, নাকি এটি থাকবে একজন নেতার নিজস্ব রাজনৈতিক পরিচয় হিসেবেই? সময় তার উত্তর দেবে। তবে একটি বিষয় ইতোমধ্যেই পরিষ্কার, আমির হামজাকে আর শুধু একজন সংসদ সদস্য হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা যাবে না। তিনি এখন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এমন একজন নেতা যার প্রতিটি বক্তব্য, প্রতিটি সংঘাত এবং প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। আর সেই কারণেই তার রাজনৈতিক যাত্রার পরবর্তী অধ্যায় এখন শুধু কুষ্টিয়া 3-এর বিষয় নয়, জাতীয় রাজনীতিও তাকিয়ে আছে সেদিকে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।